আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের নতুন একটি শো চালু করেছি আমাদের ব্রাদার্স হরর ওয়ার্ল্ড চ্যানেলে, যে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের জীবনের আমাদের ঘটে যাওয়া বাস্তব যে ঘটনাগুলো রয়েছে, হরর যে ঘটনাগুলো স্টোরিগুলো রয়েছে সেগুলো আমরা শেয়ার করবো। তো আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের একজন ভাই বিপাক মোরল, এবং তার সাথে আমাদের রয়েছে আরেকজন মুহিত শেখ। তো সবকিছু মিলিয়ে আজকের আমাদের অনুষ্ঠানটা খুব এনজয়েবল হবে, তুমি এনজয় করবেন। তো আশা করি আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত আপনারা ওয়াচ করবেন। সো আমি আমাদের প্রথম ঘটনায় চলে যাবো আমরা রিভক মডেলের কাছে। তো আপনার ঘটনাটা আপনি শুরু থেকে আপনার আপনার নিজের মাতৃভাষী, আপনার যেভাবে আঞ্চলিক ভাষা যেভাবে আসে এগুলি শুরু করেন। ইনশাআল্লাহ আমি শুরু করতেছি আমার জীবনের ঘটে যাওয়া কিছু অবাস্তব কাহিনী, যা আমি বিশ্বাস করতে পারি না যে আমার সাথে এই কাহিনীগুলো ঘটে গিয়েছে। আসলে আমার যখন 5 থেকে 7 বছর 5 থেকে 6 বছর ছিল, তখন আমাকে স্কুল থেকে আমাকে মাদ্রাসায় ভর্তি করে আমার বাবা, একজন হুজুর। সে অনেক চিন্তা ভাবনার পরে আমাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে। পরে গ্রামের ছোট একটি মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসায় যখন নতুন ভর্তি করেছে আমি খুব আনন্দে উৎসব করছি, অনেক ভালো দিনকাল কাটছে। কিছুদিন অনেক আনন্দ করলাম, অনেক ভালো কাটলো। পরে প্রায় 1-1.5 মাস পর আমার মাদ্রাসায় একটি বড় মাহফিল হয়। ওই মাহফিলের সময় আমি আমার বাবাকে বলেছি যে আজকে মাহফিল, আমাকে কিছু টাকা দাও, আমি মাহফিলে যাব, তো টাকা লাগবে আমার। পরে আব্বু আব্বু থাকতো গাজীপুরে, আব্বু গাজীপুর থেকে কিছু টাকা পাঠিয়েছিল আম্মুর কাছে। পরে আম্মুর থেকে নিয়ে আমি আমার ছোট এক মাদ্রাসায়, এই ছোট্ট মাদ্রাসাতে আমি যাওয়ার পরে মাহফিল অনেক বড় করে মাহফিল হয়েছিল। মাহফিলে যাওয়ার পর অনেক হুজুর আসছিল, অনেক বন্ধু বান্ধব, অনেকেই মিলে আমরা নাস্তা করি, আমরা চা খাই, আমরা অনেক আনন্দ করি। সব শেষে মাহফিল যখন শুরু হলো, প্রায় মাগরিবের দিকে আমাদের মাহফিল শুরু হয়। তারপর থেকেই আমার জীবন কাহিনীটা অদ্ভুতভাবে হয়ে উঠলো। আমি বলে বোঝাতে পারবো না যে কিভাবে অদ্ভুত হলো বা কিভাবে এত ভয়ঙ্কর হয়ে গেলাম হঠাৎ করে। সেটাকে বলা ঘটনাটা হলো ময়মনসিংহ। আপনি না বলতেছি, না বলতে পারলে ওটা তুমি প্রবলেম না, ওটা ময়মনসিংহ নান্দাইল। মাদ্রাসার নামটা না, প্রতিষ্ঠানের নামটা না বলি, শুধু জায়গার নামটা বলবো। আচ্ছা, ওই নান্দাইলে আমি পড়েছি ওই জায়গায়। মনে করেন আপনার পরে মাগরিবের পরে মাহফিলটা শুরু হয়, অনেক সুন্দর করে মাহফিল উদযাপন হয়, ভালো লাগলো। সবাই হুজুরা মিলে মাহফিলের প্রতিষ্ঠানের নাম প্রথমে প্রচার করে, তারপর বক্তাকে তার নিজের বক্তব্য দেওয়ার জন্য স্টেজে ওঠানো হয়। এরপরে মনে করেন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী শুরু হয়ে গেল। আমি এক দোকানে যাওয়ার পরে আমি বললাম যে আমি একটা খেলনা চাই। ওই যে খেলনাগুলো আছে না, ওই যে তীরের মতো মারলে যে লাইট জ্বলে, ওই হ্যাঁ, ওই খেলনাগুলো আমি কিনি। 30 টাকা চাইছে, পরে 30 টাকা দিয়ে আমি কিনছি। কেনার পর কি করছি, একটা খালি ময়দান, ওই যে বলছি, আমি মনে মনে বলতেছি যে ওই জায়গায় গেলে হয়তো আমি মারলে ওটা হারাইবো না, কোন দিকে যাইবো না। পরে আমি ওটা নিয়ে ওই খালি মাঠে গেলাম। যাওয়ার পরে অনেক জোরে মারলাম মুখের দিকে, আমার যত শক্তি ছিল আমি মারলাম। পরে নিচে পড়ার সাথে সাথে লাইট জ্বলতেছিল। পরে আমি ওটা একটু দূরে, প্রায় অনেকটা দূরে চলে গেছিল। পরে ওটা আমি আনতে যাই, আনতে যাওয়ার সাথে সাথে আমার মনে হলো যে কেউ আমাকে ডাকতেছে। পরে আমার মনে হলো কেউ আমার ডাকতেছে, পরে হয়তো বা কোনো বন্ধু ডাকতেছে, সমস্যা নেই, আমি খেলতে থাকি। পরে আমি আবারও ওটা উপর দিকে মারার পর পরে ওটা নিচে পড়ার সাথে সাথে লাইট বন্ধ হয়ে গেছে। আমার পায়ের প্রায় 2-3 হাত দূরে পড়ছে, লাইট বন্ধ হয়ে গেছে। পরে আমি বুঝতেও পারিনি যে আমার 2-3 হাত সামনে পড়ার পরেও আমি বুঝতে পারতেছি না যে কোন জায়গায় পড়ছে। আমি দেখছি যে জায়গায় পড়ছে, কিন্তু আমি পরে যাই দেখি ওই জায়গায় নাই। পরে আবার পিছে যাই, সব ঘুরে দেখলাম, পাইলাম না। পরে হঠাৎ করে দেখি লাইট জ্বলে উঠছে।
পরে দেখি আমার থেকে অনেক দূরে, পরে ওই জায়গায় যাই, যাওয়ার পরে ওই জায়গাতে লাইটটা নিয়ে দৌড় দিয়ে আয়া হুজুরের কাছে বললাম, হুজুর আমার তো এরকম এরকম হইতেছে। কয় বাবা তুমি যাও, আমাদের মাকে ইচ্ছে তো তুমি যাও, তুমি দেয়া মাদ্রাসায় ঘুমায় পড়ো, তোমার এত রাত জাগা লাগবে না, তুমি ঘুমা। পরে আমি যাই ঘুমাইতে যাই। ঘুমাইতে যাওয়ার পর আমি একা, কোনো ছাত্র নাই, কারণ ওদিন মাহফিলের দিন সবাই একটু মজা করে আনন্দ করে, সবাই বাইরে ছিল, আমি একা একজন ছিলাম। শুধু পুরা মাদ্রাসার মধ্যে আমি একা শুয়েছিলাম। আমি যখন শুই আমার মনে হইতেছে যে আমি শেষ, এখানেই শেষ। আমাকে একটু পরে পরে ভয় লাগতেছে যে কেউ না এসে আমার মেরে। দর্শক, আমরা যখন একটা যখন আমরা মেঘে পড়ছে বা একটা নির্জন রাস্তা যেটা আমরা একা হাঁটি, তখন আমাদের কিন্তু হরহামেশাই মনে হয় যে আমাদের পিছনে কেউ আসছে বা হাঁটার একটা শব্দ পাই। স্যার এইখানে একটা বাচ্চা ছেলে তখন একটা মানুষের হলম কিন্তু অনেক ছোট না, এটা কিন্তু বেশ পরিমাণে একটা বড় হয়, কারণ একটা হলমের ভিতরে প্রায় 40-50 জন ছাত্র, 60 জন সব 100 জন সব এরকম থাকে। সো সেইখানে একজন বাচ্চা ছেলে যখন সাধারণত কিন্তু বাস বেটিং কিন্তু মানে এরকম মানে বেডিং রুমে কিন্তু সাথে করেছে কম থাকে, সব মাঠে থাকে, মাসিলে মাঠে থাকে। সো সেখানে হয়তো তার ওস্তাদ তাকে বলেছে যে শুয়ে পড়ার জন্য। তো সেখানে কিন্তু একটা বাচ্চা ছেলে এরকম একটা হলের ভিতরে একা থাকে, ওখানে দেখা তা আর সে একটা ভয় পাইছে। এটা কিন্তু তার মেমোরিতে কিন্তু বারবার কিন্তু এটা কিন্তু মানে মানে আমরা দেখলাম বড় মানুষ তো মেট্রো রাস্তা আমরা নির্জন রাস্তায় হাঁকু বা নির্জন মানে ঘরে থাকি। সো ভয় যেখানে একটা ভয় পাই সেটা কিন্তু আমাদের অন্যরকম একটা চিন্তা ভাবনা আসে। তো সেই জায়গায় একটা বাচ্চা ছেলেটা নিয়ে এরকম একটা পরিবেশে থাকে, তখন কিন্তু অনুভূতিটা কিন্তু অন্যরকম। সো আপনি যদি এখন আপনার রুমে আপনি দিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু চিন্তা নিতে পারেন, সো আপনি কিন্তু কল্পনা করতে পারেন। সো আমরা আবার আমাদের মূলের ঘটনায় চলে যাই। সো আপনার কিন্তু শুরু করেন। আচ্ছা, তারপর মনে করেন আমি যেহেতু একা ছিলাম, পরে প্রচুর ভয় পেতেছিলাম। পরে কই না, এখানে থাকা যাবে না, কারণ এখানে কখন কি হয়ে যায় বলতে পারবো না। পরে বের হইয়া যখন মাহফিলের দিকে যাই, তখন কেমন জানি হচ্ছে পাশে একটা বড় পুকুর ছিল, পুকুর থেকে মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে পুকুরে। পরে আমি বলতেছি এখন তো বৃষ্টি নাই, এরকম শব্দ কি কোথা থেকে আসছে। পরে আমি পুকুরের দিকে তাকাইলাম, দেখলাম না, পুকুরে তো কোনো পানি জ্বলতেছে না, কোনো বৃষ্টি নাই, শব্দ কোথা থেকে আসলো। পরে একটু সামনে যেতেছি, পরে আবার অন্যরকম আওয়াজ। পরে এই আওয়াজটা শুনে আমি আর থাকতে পারিনি, এই জায়গায় জোরে দৌড় দিছি, একেবারে হুজুরে যায় জড়াই। হুজুরে বলছে, হুজুর আমার এরকম এরকম কাহিনী, আমার খুব আজকে দিনটা খুব খারাপ দিতেছে, হুজুর আমার কিছু করেন, আমার সূরা বলে ফু দেন। তবে হুজুরে আয়াতুল কুরসি বলে আমার ফু দিছে। তারপর প্রায় মাহফিল শেষের দিকে এসে পড়ছিল, গ্রামের মাহফিল তো কম সময় হয়। পরে প্রায় নয়টা অব্দি বেড়ে গেছিল। পরে আমার হুজুর বলেছে যে তোমরা সবাই, আমার যারা বন্ধুরা ছিল সবাইকে বলেছে যে তোমরা এখন যেতে পারো, তোমরা যেহেতু তোমার মাহফিল শেষ, তোমরা এখন যার বাসায় যেতে পারো, আর যারা থাকবা তারা থাক। পরে যাওয়া সবাইকে যেহেতু ছুটি দিয়ে দিচ্ছে, পরে আমিও কেমন পরে মাদ্রাসায় অনেকেই ঘুমায়, কিন্তু যেগুলা আমার সাথে বেশি চলে ওরা ঘুমায় না। যারা আমার সাথে ঘুমায় তারা চলে গেছে সবাই বাসায়, বাসা আবার কাছে, আমার বাসাটা একটু দূরে। পরে আমি চিন্তা করলাম যে আমার সাথের গুলা চলে গেছে, এখন আমি কেমনে ঘুমাবো একা। আমার সাথে যারা ছিল তাদের লোকই তো আমি বেশিরভাগ ঘুমাইছি, কারণ আমি ঘুমাইতাম, ওরাই আমার সাথে ঘুমাইতো, ওগুলো মজা করতাম। ওরা নাই, কারণ আমার জায়গায় আমি ঘুমাইলে ফাঁকা লাগতো, চার সাইডে ফাঁকা হবে। তার লেগে পরে আমি চিন্তা করলাম যে যেহেতু ওরা গেছে আমিও যাই। পরে হুজুরে গেলাম, হুজুর আমি বাসায় যাই, কই যেতে পারবা? আমি কই যেতে পারবো। পরে হুজুরের সাহস দিল, আচ্ছা যাও। হুজুর আবার ফু দিয়ে দিলে, তাই আমি সাহস পেরা যাইতে পারলাম। পরে রাস্তার দিকে এগোতে শুরু করলাম, মাদ্রাসা বের হলাম। বের হওয়ার পর আমার হাতে একটা টর্চ লাইট ছিল, ওদিনই কিনছি, আমার বন্ধু কিনছিল, পরে ওর থেকে আবার আমি কিনছি ওই টর্চ লাইটটা। পরে আমি নিয়ে জ্বালাইয়া দেখতেছি রাস্তা দিয়ে, ছোট টর্চ লাইট ছিল, ওটা 40 টাকা না কয় টাকা দিয়ে কিনছিলাম। ছোট টর্চ লাইট ছিল, প্লাস্টিকের টর্চ লাইট, ওটা জ্বালাইয়া আমি দেখতেছি
পরে হঠাৎ রাস্তার মধ্যে চার্জ কমে যেতেছে, মানে লাইটের চার্জ কমে গেছে, মানে অনেকটাই কমে গেছে, আলো বেশি দেখা যায় না। তো মানে প্রচুর ভয় পাইতেছিলাম। আমি পাড়া দিতেছি, আমার মনে হচ্ছে এটা আমি না অন্য কেউ। আমি পাড়া দিতেছি, আমার মনে হচ্ছে এটা আমি না অন্য কেউ। আবার আমার এমনও ভয় লাগছে কখন না আমার ধাপ করে আমাদের ধরে লেগে যায়। কারণ আমার ছোটবেলায় আমার দাদি আমাকে অনেক গল্প শোনাইতো যে এরকম এরকম তুমি বাইরে যাও না, তুমি বাইরে গেলে সন্ধ্যাবেলা বাইরে যাইবো না, বাইরে গেলে তোমারে ধরে নিয়ে যাইবো, কোন সময় তোমার উপরে তোমারে ধরে নিয়ে যায় বলতে পারবা না। ওরে ওই দাদুর কাহিনী মনে এসে দিল, আরো ভয় ভিতরে, আরো ভয় দেখে গেল। ওরে কি করলাম, ওই ভয় নিয়ে আস্তে আস্তে এগুলাম। পরে সামনে আরেকজন টসওয়ালা ব্যক্তি, আমি তো দেখে শেষ, আমাকে রাত 3টা বাজে ওই টসওয়ালা ব্যক্তি কোথায়। মানে যখন আমি মাহফিল শেষ হয় 10টার দিকে 9টার দিকে আমাদেরকে বলছে যে সবাই যাও ঘুমাবি আর যার যে বাসায় যেতে পারো। পরে আমার 10টার দিকে আমরা আসি। পরে আমি অনেকক্ষণ মাদ্রাসায় ছিলাম, প্রায় 2:30 পর্যন্ত মাদ্রাসায় থাকি। তারপর আমি যখন সামনের দিকে যাই, যাওয়ার পর আমার টর্চ লাইটের আলো আস্তে আস্তে কমতে থাকে। সামনে যাওয়ার পর দেখি আরেকটা টর্চ লাইটওয়ালা ব্যক্তি, কিন্তু আমি অনেক দূরে ছিল তাই ওকে তেনাকে দেখতে পাইনি, মানে সে কে ছিল বা সে টর্চ লাইট নিয়ে কেন এদিকে আসছে আমি বুঝতে পারিনি। পরে সামনের দিকে আমি আস্তে আস্তে যেতে থাকি ভয়ে যে উনি কি আমার নিয়ে যায় নাকি উঠায়, বলতে পারতেছি না। পরে অনেক ভয় পাইতে পাইতে আমি সামনের দিকে আগাই। যাওয়ার সামনে আসার পরে হঠাৎ করে আমার দিকে যখন ঘুরে তাকায় আমি ভয়ে পড়ে গেছি মাটিতে। আমি ভয়ে মাটিতে পড়ে গেছি। পরে সে তো ভয় পেয়ে গেছে, সেও ভয় পেয়ে গেছে, আমি হঠাৎ করে পড়ে গেছি। পরে সে আমার উঠাইল, এত রাত্রে তুমি কোথায় যাইতেছ? পরে আমি বললাম আমি মাদ্রাসায় মাহফিল ছিল তো, তাই আমি রাত্রেবেলায় ওইখানে থাকতে বলছিল ওদের। আমি কই আমার বাসা যাবো, আমি বাসার আম্মুর দিকে আম্মুর জন্য আমার খুব মন খারাপ লাগতেছে, তার লেগে আমি বাইরে আয়সা করছি। পরে মনে বলতেছে কয় আচ্ছা তোমাকে আমি হারিয়ে দিয়ে আসবো, তোমার বাসা কোন থেকে? পরে আমি বললাম যে আমার দাদার নাম ছিল আব্দুল সামাদ। পরে বললাম আমি আব্দুল সামাদ তার নাতিন। পরে সে বললো আচ্ছা চিনছি তোমাকে আমি নিয়ে যাচ্ছি। পরে প্রায় আধা ঘন্টার মতো হেঁটে আমরা গেলাম। যাওয়ার পর মানে ওনার সাথে যে আমি হাঁটতেছি, আমার মনে হইতেছে যে আমি খালি হাঁটতে আসি আমার বাসা পাইতেছি না। আমার মনে হইতেছে যে আমি হাঁটতে আসি আমার বাসা পাইতেছি না। পরে উনি বলতেছে তোমার বাসা এত দূর কেন? পরে সেও অবাক হয়ে গেল, কেন মানে এত দূর লাগতেছে কে? পরে আমি বললাম আমার বাসাতে এত দূর না, আমার বাসা তো কাছে। পরে হঠাৎ উনি আবার ভালো দোয়া কালাম পারে, পরে দোয়া কালাম পড়তেছিল। পরে আমারও ফু দিছে, উনি নিজেকে ফু দিচ্ছে। পরে বলতেছে এখন বিসমিল্লাহ বইলা আগায় যাই, আল্লাহর নাম বইলে আগাইতে থাক। তিনি আল্লাহ আল্লাহ পড়তে থাকো, আমি আল্লাহ 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 পড়তে থাকি, দুইজন মিলে যাই। পরে আমি আল্লাহ আল্লাহ পড়তেছি, সামনে যাইতে যাইতে ঘরে হঠাৎ দেখলাম মানে আমার পরিচিত এক জায়গা, আমার ভিতরে মনে নাই কি জানি বলে, কি মোড় জানি বলে, মানে আতাবোর মোড় মনে হয় বলে। ওই জায়গায় আমি আসার পর ওই জায়গায় আবার একটা ভয়ঙ্করিয়া তেঁতুল গাছ আছে। ওই তেঁতুল গাছটা আবার আমার দাদি বলছিল ওই তেঁতুল গাছে যাই কখনো যাইতে না, দিনে হোক রাতে হোক, কারণ এই তেঁতুল গাছের নিচে অনেকেই আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। মানে তেঁতুল গাছটা এই তেঁতুল গাছের কাহিনীটা আমার দাদু আবার বলার পর আমি আরো মানে ওইটা আবার মনে বেড়ে গেছে, সেটা আরো আরেক তেঁতুল গাছ কবে না সুন্দর। পরে আমরা আস্তে আস্তে জেগে থাকি আমার বাসার দিকে। পরে যেহেতু আমার পরিচিত একটা জায়গা দেখে ফেলাইছি, পরে কই সামনে আমার বাসা। পরে তার সাথে সামনে গেলাম, যাওয়ার পর দেখি আমার বাসা দেখা যাইতেছে। পরে আমি একটা সাহস পাইলাম, আমার বাসা দেখা যাইতেছে। পরে যখন আমি বাসার দিকে যাইতেছি তখন আমার সন্দেহ হইতেছে, হ্যাঁ যে নিয়ে যেতেছে, হ্যাঁ কেরা, হ্যাঁ তো আমি চিন না, হ্যাঁ যে নিয়ে যেতেছে, হ্যাঁ কে আমারে হ্যাঁ হয় নাকি, হ্যাঁ কে আমার নিয়ে যায় নাকি। পরে আমার এই বয়রা ভিতরে এসে পড়লো, এত ঢোকানোর পরে আমার চিন্তাটা। পরে হঠাৎ আমি যখন বাসা একেবারে কাছে, তখন
আপনাকে প্রশ্ন করলাম আপনি কে, কয় তুমি আমার চিনবা না। আমি কই আপনি আমার চিনেন কেমনি, কয় তোমার দাদার সাথে আমার ভালো সম্পর্ক। পরে আমি কই ও দাদা আপনার নামটা বলেন। পরে বলছিল রমিজ আলী নাম। কেনার পরে আমি দাদারে বলছিলাম, দাদা চিনে। পরে ঘটনা হলো মানে রমিজ আলী সাহেব আমাকে বাসার কাছে নিয়ে যায়। আমার আব্বু ছিল না, আমার আব্বা ছিল ঢাকা। আমার আম্মুকে ডাক দিচ্ছে, আমার দাদাকে আমার দাদিকে ডাক দিচ্ছে, বলতেছে আপনারা কই, আপনারা কি খোঁজ খবর রাখেন না? আপনার আপনার যে ছেলেটা ও বাহিরে একলা একলা আসতেছিল এত রাত্রে, আপনারা কই থাকেন? পরে আম্মু আব্বু বলতেছে আমি তো বলছি মাদ্রাসায় থাকার জন্য, সে আসলো কেন? পরে অনেক অনেক কাহিনীর পর রমিজ আলী সাহেব বললো যে তুমি তুমি বাসায় যাও, তো আম্মু আব্বুর সাথে এখন ঘুমাও, সকালে তোমার সাথে দেখা করতে আসবে। পরে এতটুকুই ছিল আমার কাহিনী। এখানে প্রথমত হচ্ছে আপনার শিক্ষকের উচিত হয়নি আপনার এত রাত্রে একা সারা রাতে। দ্বিতীয়ত আপনার বলছে আপনাকে একা থেকে থাকার পরেও আপনি এত রাত একা আসছে। এই কথাগুলো নিচ্ছে আমাদের অনেক লিসনার আছে যে অনেক অপগ্রসী ছিলেন। ওরা হয়তো এরকম অনেক পরিস্থিতি থেকে পড়ি, আবার হয়তো আনসুন্নত হইতে পারে, এরকম খুব করতে পারে। বাবা আমি করে দাও দিক না, আমার কাহিনীটা পুরো বাস্তব, আমার জীবনের ঘটা কাহিনী। আমার একটা চোখ ফাঁকি কাহিনী, পুরো আমার জীবনের ঘটা। এরকম না, মানে বাস্তব কাহিনী বলতে মানে হয় কি, মানে শুনতে ভয় লাগে না, কিন্তু যার সাথে ঘটে এটা কিন্তু তার সাথে সে বুঝতে পারে মানে জিনিসটা কিরকম হয়। তো আজকের জন্য তাহলে আমরা যে বাকমূলক আমরা ফিরিয়ে দিই। তো তারপরে যদি আমার ওষুধ আছে আমি সেই আমরা চলে যাবো। সো আজকের জন্য তাহলে আমাদের ভিডিও থেকে আমরা ছেড়ে নিচ্ছি। আমরা এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।